সময় যেন ডানা মেলে উঠছে। ফালাকের প্রেগন্যান্সি যখন 6 মাস চলছে, বাড়ির বড় বউয়ের কোল আলো করে নতুন অতিথি আসছে, এই খুশিতে সবাই যেন পাগল প্রায়। আয়ান আর ঈশানের আরেক কাণ্ড, দুজনে প্রতিদিন নতুন নতুন ছোট ছোট জামা কাপড় আর খেলনা কিনে নিয়ে আসে। ফালাকের রুমের এক কোণে একটা আলমারিতেও শুধু অনাগত বাচ্চাদের জিনিসপত্রেই ভরে গেছে। ভাবি দেখো, এটা কেমন? আমার বিশ্বাস আমার ভাতিজে এটা পরলে একদম হিরো লাগবে। ঈশান পাশ থেকে বলে, আরে রাখ তো নীল, আমার মনে হয়েছে ভাতিজি হবে। এই দেখো ভাবি, পিঙ্ক কালারের ফ্রিল দেওয়া জামাটা কত কিউট। আমি তো কাল আরও দুটো ড্রেস অর্ডার করেছি। ফালাক ওদের পাগলামি দেখে চাচু হওয়ার খুশি। ফরদিন ওর কাজই হলো প্রতিদিন নতুন নতুন নামে লিস্ট আনা, আর মীরার তো পাগলামি আছেই। 6 মাস পার হতেই ফালাকের শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তনের দিকে মন নিল। সাধারণ প্রেগন্যান্সিতে পেট যতটা বড় হয়, ফালাকের ক্ষেত্রে তার চেয়েও বেশি বড় আর ভারী মনে হচ্ছে। ফালাকে চলাফেরা করতে এখন বেশ কষ্ট হয়, একটু হাঁটলেই ও হাঁপিয়ে ওঠে। সাদ বিষয়টা লক্ষ্য করে আর দেরি করল না। হসপিটালের কেবিনে ফালাককে আলট্রাসোনোগ্রাফির জন্য পাঠানো হলো। সাদ বাইরে অস্থির হয়ে পায়চারি করছে। ওর মনের ভিতর এক অদ্ভুত উৎকণ্ঠা। ফালাক ঠিক আছে তো? বাচ্চাটা সুস্থ তো? কিছুক্ষণ পর ডক্টর কেবিন থেকে বেরিয়ে এসে সাদকে নিজের কেবিনে ডাকলেন। আসুন মিস্টার মির্জা। সাদ কুচকানো কপালে ডক্টরের সামনে বসলো। ডক্টর ফালাক ঠিক আছে তো? ওর পেটটা স্বাভাবিকের চেয়ে বেশি বড় দেখাচ্ছে। ও খুব ক্লান্ত হয়ে পড়ে। কোনো সমস্যা নেই তো? আনন্দের খবর হলো ফালাকের গর্ভে একটা নয়, দুটি টুইন বাচ্চা বড় হয়েছে। সে কারণে পেটটা বেশি বড় আর ওর কষ্টটা একটু বেশি হচ্ছে। সাদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। টুইন শব্দটা ওর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। একসাথে দুটো প্রাণের আগমন, এই প্রাপ্তি ও কল্পনা করেনি। টুইন? জি। তবে এখন থেকে ফালাককে দ্বিগুণ সাবধানে রাখতে হবে। ওর বিশ্রাম সব কিছুর উপর কড়া নজর দিতে হবে। ও এখন একাই 3 জনের শরীর বইছে। সাদ কেবিন থেকে বের হয়ে সোজা ফালাকের কাছে গেল। ফালাক তখনও বেডে শুয়ে আছে, মুখে চিন্তার রেখা। সাদ ফালাকের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে পরম আবেশে কপালে একটা দীর্ঘ চুমু খেল। ডক্টর কি বলল? কোনো সমস্যা? সাদ ফালাকের পেটে হাত রেখে খুব নিচু স্বরে বলল, আমরা টুইন বেবি পেতে যাচ্ছি। ফালাকের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। পরক্ষণেই ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। দুজনে মিলে অনাগত 2 প্রাণের স্পন্দন অনুভব করতে লাগলো। ফালাকের মনে হলো ওর জীবনের সব না পাওয়া আজ আল্লাহ একসাথে ফিরিয়ে দিয়েছেন। ডক্টরের চেম্বারের ভিতরের আনন্দঘন পরিবেশটা মুহূর্তেই যেন হিমশীতল হয়ে গেল। ফালাকের যমজ সন্তান হওয়ার খুশিতে তাদের মুখে যে হাসিটা ফুটেছিল, ডক্টরের পরবর্তী কথায় তা পাথরের মতো জমাট বেঁধে গেল। ডক্টর ফাইলটা বন্ধ করে অত্যন্ত গম্ভীর মুখে তাদের দিকে তাকালেন। মিস্টার মির্জা, আমি দুঃখিত এই খুশির খবরের সাথে আপনাকে একটা কঠিন সত্যের মুখোমুখি করতে হয়েছে। ফালাকের রিপোর্টগুলো খুব একটা সুবিধার নয়। সাদের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কি বলতে যাচ্ছেন ডক্টর? পরিষ্কার করে বলুন। ফালাকের ইন্টারনাল কিছু কমপ্লিকেশন আছে। টুইন প্রেগনেন্সি এমনিতেই ঝুঁকিপূর্ণ, আর ওর শারীরিক গঠন এবং কিছু ইন্টারনাল ব্লিডিংয়ের হিস্ট্রি বলছে ডেলিভারির সময় বড় ধরনের রিস্ক হতে পারে। সত্যি বলতে বাচ্চা দুটোর চেয়ে ফালাকের জীবন বেশি ঝুঁকির মুখে। ডেলিভারির সময় ওর বেঁচে থাকার সম্ভাবনা, সারভাইভাল চান্স খুব কম। সাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। টেবিলের উপর শক্ত করে মুষ্টিবদ্ধ হাত রাখল। চোয়াল শক্ত হয়ে উঠল। কোনোভাবেই ফালাকের কিছু হতে দেওয়া যাবে না ডক্টর। আপনি কত টাকা চান? কোন হসপিটাল, কোন দেশের ডক্টর? আমি পৃথিবীর সব সম্পদ উজাড় করে দিব, শুধু আমার ফালাককে আমার কাছে সুস্থ চাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব মিস্টার সাদ, কিন্তু পরিস্থিতি আমাদের হাতের বাহিরে চলে যেতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, ফালাক যেন এই কমপ্লিকেশনের কথা কোনোভাবেই জানতে না পারে। ওর মেন্টাল স্ট্রেস বাড়লে পরিস্থিতি আরও দ্রুত খারাপ হবে। ওর সামনে আপনাকে স্বাভাবিক থাকতে হবে।
সাদ পাথরের মতো বসে রইল। কেবিনে ফিরে দেখল ফালাক নিজের পেটে হাত বুলিয়ে হাসছে। অনাগত সন্তানদের নিয়ে কত স্বপ্ন দেখছে। সাদ ফালাকের পাশে এসে বসল। ফালাক সাদের হাতটা ধরে বলল, আপনি খুশি তো? আমাদের দুজন সন্তান একসাথে আসছে। সাদ ফালাককে জড়িয়ে ধরে বুকের ভিতর তখন হাহাকার চলছে। সাদ ফালাকের মাথায় নিজের থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করল। বাহিরে যতই হাসি খুশি থাকুক না কেন, তাদের ভিতরে এখন এক ভয়াবহ যুদ্ধে শুরু হলো, যে যুদ্ধে ওর একমাত্র প্রতিপক্ষ হলো নিয়তি। হাসপাতাল থেকে ফেরার পথে সাদ একটা কথাও বলল না। গাড়ি জানালার বাহিরে তাকিয়ে যেন অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিল। ফারাক বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, কিন্তু সাদ শুধু ফালাকের হাতটা শক্ত করে ধরে থেকেছে, যেন ছেড়ে দিলেই ফালাক কোথাও হারিয়ে যাবে। বাড়িতে পা রাখতেই যেন খুশির বন্যা বয়ে গেল। ফালাকের যমজ বাচ্চা হতে যাচ্ছে। বাড়ির সবার আনন্দ তখন বাদ মানল না। সাদের বাবা খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ানোর হুকুম দিলেন। সাদ সবার এই উল্লাসের মাঝে শুধু একটা ম্লান হাসি দিল। কেউ জানল না সেই হাসির আড়ালে ওর কলিজাটা কতটা রক্তাক্ত হচ্ছে। যখনই সাদ ফালাকের দিকে তাকাচ্ছে, ডক্টরের সেই ভয়াবহ কথাগুলো কানে বাজছে। সার্ভাইভাল চান্স খুব কম। সাদ কাউকেও কিছু বলল না। পরের দিন সকাল থেকেই সাদ কেমন যেন জেদ ধরে বসলো। সাফ জানিয়ে দিল ফালাককে আর এক মুহূর্তের জন্য এখানে রাখা যাবে না। ও ফালাককে নিয়ে সরাসরি লন্ডন যাবে। ডেলিভারি যাবতীয় ব্যবস্থা ওখানেই হবে। সাদের এই হুটহাট করে নেওয়ার সিদ্ধান্তে বাড়ির সবাই অবাক। সাদের বাবা আর চাচারা যখন বোঝাতে এলেন, সাদ ড্রয়িং রুমে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলল, আমি কোনো রিস্ক নিতে চাই না। এখানকার মেডিকেল ফেসিলিটির উপর আমার ভরসা নেই। লন্ডনে যে হসপিটালের সাথে আমি কথা বলেছি তারা টুইন প্রেগনেন্সির স্পেশালিস্ট। আমি চাই ফালাক সেরা ট্রিটমেন্ট পাক। সাদের মা কিছুটা চিন্তিত হয়ে বললেন, কিন্তু সাদ, এই অবস্থায় ফালাককে নিয়ে এত লম্বা জার্নি করা কি ঠিক হবে? ও তো এখন এমনিতেই খুব দুর্বল। ফালাকও দাঁড়িয়ে সবটা শুনছিল। ওর মনটা কুগাইতে লাগলো। সাদ কেন হঠাৎ এমন করছে? ধীর পায়ে সাদের কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কেন জেদ করছেন? আমি তো এখানে ভালোই আছি। বাড়ির সবার মাঝে থাকতে আমার ভালো লাগে। সাদ ফালাকের দিকে তাকাতেই ওর হৃদয়ে মোচড় দিয়ে উঠল। প্রাইভেট জেটের ব্যবস্থা করেছি। সেখানে সব ধরনের মেডিকেল সাপোর্ট থাকবে, সাথে ডক্টর আর নার্সও যাবে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। সাদের চোখের অস্থিরতা জেদ দেখে ফালাক আর না করতে পারল না। বুঝলো সাদের এই জেদের পিছনে কোনো বড় কারণ আছে যা সে বলতে চাইছে না। সাদের চোখে একটা অজানা আতঙ্ক ফালাক স্পষ্ট দেখতে পেল। পুরো বাড়িতে মুহূর্তেই বিষণ্ণতা নেমে এলো। সবাই যেখানে বাচ্চাদের আগমনের জন্য ঘর সাজাচ্ছিল, সেখানে এখন বিদায়ের প্রস্তুতি শুরু হলো। সাদ কাউকে বুঝতে দিল না। সাদের নিজস্ব ম্যানর হাউসের সামনে দাঁড়ালো গাড়ি। দ্য হেভেন। ফালাকের চোখ বিস্ময়ে চড়ক গাছ। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানর হাউসের সামনেটা লাল ইটের তৈরি, যার উপর দিয়ে লতানো সবুজ আইভি গাছগুলো উপরের দিকে উঠে গেছে। বাড়ির সামনে মাইলের পর মাইল বিস্তৃত মখমলের মতো সবুজ ঘাসের লন। সাদ ফালাককে অতি সাবধানে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে এলো। ভিতরে পা রাখতেই ফালাক অনুভব করলো এক রাজকীয় উষ্ণতা। বড় হল রুমে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক ঝাড়বাতি, যা থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ছে। নিচতলার মেঝেটা সাদা কালো মার্বেলে, যা আয়নার মতো চকচক করছে। উপরের তলায় ওঠার জন্য ঘোরানো সিঁড়িটা রয়েছে। তার রেলিংগুলোর উপর হাতে খোদাই করা নকশা। প্রতিটি ধাপে মখমলের লাল কার্পেট বেছানো। দেয়াল জুড়ে বড় বড় অয়েল পেন্টিং। ছাদ ফালাককে নিয়ে গেল বেডরুমে। রুমটা বিশাল, চার কোনায় খুঁটি দেওয়া বিশাল এক বিছানা, 4 পোস্টের বেড, যাতে ধবধবে সাদা রেশমি চাদর আর তুলতুলে ডজনখানে কুশন রাখা। রুমের একদিকে বিশাল ফ্রেঞ্চ উইন্ডো, যেখান থেকে লন্ডনের বিকেলের আকাশ আর দূরে গাছপালার সারি দেখা যায়। জানালার পাশেই রাখা দুটি আরামদায়ক ভেলভেট সোফা আর একটা ছোট্ট ফায়ারপ্লেস, যেখানে পাইন গাছ পুড়ছে ঘরটাকে উষ্ণ রাখার জন্য।
রুমের ভিতরটা এখন পাইন গাছের গোড়া, মিষ্টি গন্ধ আর রুম ফ্রেশনারের হালকা গ্রানে আচ্ছন্ন হয়ে আছে। সাদ নার্স রেখেছে, তাড়াতাড়ি এখানে ফালাকে টেক কেয়ার করবে। ম্যানার হাউসে ফালাকের দিনগুলো কাটছে এক অদ্ভুত মায়াবী ঘেরা টোপে। বাহিরের আবহাওয়াটা বেশ ঠান্ডা, মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি লন্ডনের চিরচেনা রূপ। কিন্তু ঘরের ভিতরে সাদের কড়া নজরদারিতে ফালাকের জীবনটা যেন এক পুতুলের মতো হয়ে উঠেছে। সাদ এখন বেশিরভাগ কাজ বাড়ি থেকেই সামলায়। ফালাকের শরীরটা এখন বেশ ভারী। এই সময়টাতে সাদও ছায়া হয়ে আছে। সেদিন বিকেলবেলা ফালাক আয়নার সামনে বসে নিজের চুলের সাথে যুদ্ধ করছিল। গোসলের পর চুলগুলো শুকিয়ে এমন জট পাকিয়ে গেছে যে চিরুনি কিছুতেই কাজ করছে না। বারবার চেষ্টা করে ফালাক ক্লান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আয়নায় দেখলো সাদ দরজায় দাঁড়িয়ে ওরে অসহায় অবস্থা দেখছে। সাদ ধীর পায়ে এগিয়ে এলো, ফালাকের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে ওকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। সাদ কোনো কথা না বলে ফালাকের পিছনের দিকে বসলো, আঙুল দিয়ে চুলের জটগুলো ছাড়াতে লাগলো। সাদের মতো যে কিনা রাগী বদমেজাজি সব সময় মারামারি করতো, সে আজ বড্ড মনোযোগ দিয়ে ফালাকের চুল ছাড়াচ্ছে। কিছুক্ষণ পর সাদ চুলগুলো 3 ভাগে ভাগ করে বেনি করতে শুরু করলো। কিন্তু বেনি করতে গিয়ে সাদের অবস্থা নাজেহাল। কোনোটা ঢিলে হয়ে যাচ্ছে, আবার কোনোটা বেশি টাইট। সাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যেন কোনো বড় প্রজেক্টের কাজ করছে ও। অবশেষে বেনি যখন শেষ হলো, আমি স্যুপ নিয়ে আসছি, একদম নড়বে না এখান থেকে। সাদ ঘর থেকে বেরিয়ে যেতেই ফালাক সে আঁকাবাঁকা বেনিকে হাতে নিয়ে হাসতে লাগলো। রান্নাঘর থেকে গরম স্যুপের বাটিটা হাতে নিয়ে সাদ রুমে ফিরল। ফালাক আধশোয়া হয়ে জানালার দিকে তাকিয়ে বৃষ্টি ঝরে পড়া দেখছিল। স্যার ধীর পায়ে এগিয়ে এসে বেড সাইড টেবিলে বাটিটা রাখলো। ধোয়া ওঠা চিকেন স্যুপের ঘ্রাণে ফালাকের ক্ষুধা যেন একটু চনমন করে উঠল। স্যার নিজে একটা ছোট টেবিল ফালাকের সামনে টেনে নিল। চামচ দিয়ে স্যুপটা নেড়ে আলতো করে ফু দিয়ে ঠান্ডা করতে লাগলো। ফালাক অপলক দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে রইল। মানুষটা কি নিপুণভাবে সবটা করছে। সাদ এক চামচ স্যুপ ফালাকের ঠোঁটের কাছে ধরল। নাও। ফালাক এক চুমুক খেয়ে মুখটা একটু কুঁচকালো। একটু নুন কম হয়েছে মনে হয়। সাদ একবার ফালাকের চোখের দিকে তাকিয়ে নিজে এক চামচ টেস্ট করলো। তারপর গম্ভীর মুখে বলল, ডক্টর নুন কম খেতে বলেছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। সাদ আবার এক এক করে চামচটা ফালাকের মুখে দিতে লাগলো। ফালাক ছোট বাচ্চার মতো বাধ্য হয়ে খেয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সাদের হাতের ছোঁয়া ও ঠোঁটে লাগছে, আর ফালাকের হৃৎপিণ্ডটা যেন প্রতিবারই নতুন করে সাদের প্রেমে পড়ছে। খাওয়ানো শেষ হলে সাদ একটা টিস্যু দিয়ে খুব যত্নে ফালাকের ঠোঁটের কোণ মুছে দিল। ফালাক আলতো করে সাদের হাতটা ধরল। আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আপনি তো আগে এমন ছিলেন না। আপনার এই অতিরিক্ত যত্ন আমাকে মাঝে মাঝে একটু ভয় পাইয়ে দেয়। সাদ থমকে গেল। ওর চোখের মণিতে এক মুহূর্তের জন্য সেই লুকোনো আতঙ্কটা খেলে গেল, যা লন্ডনের এই বাড়িতে আসার পর থেকে আড়াল করে রেখেছে। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে একটা ম্লান হাসি দিল। সাদ ড্রয়ার থেকে ফালাকের আয়রন আর ক্যালসিয়ামের ওষুধগুলো বের করলো। ফালাক জানে না সাদের প্রতিটি সতর্ক পদক্ষেপের পিছনে রয়েছে ওকে হারানোর এক তীব্র হাহাকার। ওষুধ খাইয়ে দিয়ে সাদ ফালাকের গায়ের উপর কম্বলটা ভালো করে টেনে দিল। ফালাক যখন চোখের পাতা বন্ধ করলো, সাদ তখনও ও শিওরে বসে রইল। এই মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারবো না। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ফালাকের গগনবিদারী চিৎকার দেওয়ালগুলোতে আছড়ে পড়ল। সাদের পৃথিবীটা যেন মুহূর্তেই দুলে উঠল। লেবার পেইনে যন্ত্রণা। ফালাক বিছানায় ছটফট করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম আর মুখটা নীল হয়ে আসছে। সাদ দিশেহারা হয়ে নার্সদের ডাকলো। তারা ফালাকের অবস্থা দেখে আটকে উঠে বলল, স্যার দেরি করা যাবে না, লিভার ফাংশন ফেল করছে, দ্রুত হসপিটালে নিতে হবে। অপারেশন থিয়েটারের বাহিরে সাদ দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়েছিল। একটু পর ডক্টর রক্তভেজা গ্লাভস হাতে বেরিয়ে এলেন। তার গম্ভীর আর করুণ মুখচ্ছবি দেখেই সাদের বুকটা কেঁপে উঠল। আই এম সরি মিস্টার মির্জা, উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কিন্তু আপনার ওয়াইফের অবস্থা খুবই সংকটাপন্ন।
আমরা হয়তো শুধু বাচ্চাদের বাঁচাতে পারবো, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানো প্রায় অসম্ভব। আপনি শেষবারের মতো চাইলে ওকে দেখতে পারেন। ডক্টরের এই কথাগুলোই সাদের কানে গরম সীসার মতো ঢুকলো। সাদার কিছু শুনতে পেল না। ফালাক এখন একা এক অজানা পথে পা বাড়াচ্ছে। সাদ টলমলো পায়ে ওখান থেকে বেরিয়ে এলো। ফালাককে একা যেতে দেবে না। সাদ হাতে কলম ধরল। আয়ানের উদ্দেশ্যে ওর শেষ চিঠি। প্রিয় আয়ান, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো এই শহরে আমাদের এক নতুন ভোরে সূর্য উঠবে, কিন্তু আমার আর ফালাকের জন্য সব সূর্য চিরদিনের জন্য ডুবে গেছে। আয়ান, তুই তো জানিস আমার জীবনটা আগে কেমন ছিল, পাথরের মতো শক্ত, নীরস আর একা। ফালাক যখন আমার জীবনে প্রথম এলো, আমি ওকে দুই চোখে দেখতে পারতাম না। ওকে তাচ্ছিল্য করেছি, অবহেলা করেছি, কিন্তু এই মেয়েটা তার সরলতার মায়া দিয়ে আমার ওই বিষাক্ত জীবনটাকে আমূল বদলে দিল। ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছিল। আজ অপারেশন থিয়েটারের দরজায় দাঁড়িয়ে ডক্টর যখন বলল ও আর থাকবে না, আমি বুঝলাম আমার পৃথিবীটাও ওর সাথেই শেষ হয়ে গেছে। আয়ান, ফালাক বড় কোমল একটা মেয়েরে। ও একা কোথাও যেতে খুব ভয় পায়। আমি কিভাবে একাকী ওর পরপারের দীর্ঘ রাস্তায় ছেড়ে দিই? ও যদি সেখানে গিয়ে আমার হাত খোঁজে, ও যদি আমাকে না পেয়ে কেঁদে ফেলে, আমি ওকে একা ছাড়তে পারবো না। ও যে এখানে যাচ্ছে, আমি ওর হাতটা শক্ত করে ধরে ওখানেই যাচ্ছি। আমরা অন্য কোথাও এক হব। আয়ান, আমার একটা শেষ অনুরোধ রাখবি? আমার অনাগত সন্তান দুটোকে তুই দেখিস, ওদের আগলে রাখিস, ওদের নিজের পরিচয়ে বড় করিস, ওদের বলিস ওদের মা ছিল এই পৃথিবীর শ্রেষ্ঠ এক মানবী। ভালো থাকিস ভাই। মির্জা বাড়ির দায়িত্ব আজ তোর কাঁধে দিয়ে দিয়ে গেলাম আমি। ফালাক ডাক ছেড়ে, ওর খুব ভয় লাগছে, আমি যাচ্ছি। ইতি, তোর বড় ভাই সাদ মির্জা।